সাধারণত বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা কি ধরনের উদযাপনের দৃশ্য দেখি? মানে হয়তো বিশাল কোনো সমাবর্তন হচ্ছে বা আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস টুর্নামেন্টের ফাইনাল। হ্যাঁ, অথবা হয়তো বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ পাওয়া শিক্ষার্থীদের জন্য জমকালো কোনো সংবর্ধনা। একদম তাই। আর এসব আয়োজনে অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ থাকে। কিন্তু আম, একটু ভিন্ন একটা দৃশ্য যদি আমরা কল্পনা করি, মানে একটা সুবিশাল আয়োজন করা হচ্ছে আর সেখানে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়ের কর্তা ব্যক্তিরা নিজেদের সব কাজ ফেলে উপস্থিত হয়েছেন। বেশ কৌতূকলোদ্দীপক তো। হ্যাঁ, আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই পুরো উৎসবের কেন্দ্রবিন্দুতে রয়েছে এমন একটা কাজ যা সাধারণত সম্পূর্ণ নীরবে বা নিভৃতে করা হয়। মানে শুধুমাত্র একটা নির্দিষ্ট ঘরে চুপচাপ বসে বই পড়ার কারণে বা গবেষণায় সময় দেওয়ার কারণে কাউকে পুরস্কৃত করা হচ্ছে। ও, বুঝতে পেরেছি। আপনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্প্রিং এবং সামার সেমিস্টার ২০২৬-এর সেরা লাইব্রেরি ব্যবহারকারী পুরস্কার বা বেস্ট লাইব্রেরি ইউজার অ্যাওয়ার্ডের কথা বলছেন। ঠিক ধরেছেন। আজকের এই ডিপ ডাইভে আমরা এই ব্যতিক্রমী আয়োজন নিয়েই আলোচনা করব, কারণ এর গভীরে তাকালে আসলে শিক্ষা, মনস্তত্ত্ব আর প্রাতিষ্ঠানিক দর্শনের অনেকগুলো স্তর উন্মোচিত হয়। আর অনুষ্ঠানের শুরুতে ইউনিভার্সিটি লাইব্রেরিয়ান ডক্টর মোহাম্মদ মিলন খান তার স্বাগত বক্তব্যে কিন্তু পরিষ্কার করেই বলেছেন যে কিভাবে উপস্থিত অতিথিদের অংশগ্রহণ এই আয়োজনটিকে প্রাণবন্ত করেছে। আসলে এখানে সবচেয়ে চমৎকার বিষয়টা হলো ফলাফল বা ডিগ্রির দিকেই তো আমাদের পুরো সমাজ আর শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বেশি নজর থাকে, তাই না? হ্যাঁ, একদম। কে A+ পেল, কে সমাবর্তনে মেডেল পেল। ঠিক, আমরা সাধারণত গন্তব্যের ওই চূড়ান্ত রূপটি নিয়েই মেতে থাকি, কিন্তু এই আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো এটা গন্তব্যকে নয়, বরং গন্তব্যে পৌঁছানোর যে প্রক্রিয়া বা জার্নি, সেটাকে উদযাপন করছে। মানে প্রসেসটাকে হাইলাইট করছে। হ্যাঁ, প্রসেসটাকে। যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠান লাইব্রেরি ব্যবহারের মতো একটা বিষয়কে, যা মূলত একাকে অধ্যাবসায় এবং মানসিক পরিশ্রমের সাথে যুক্ত, সেটাকে উদযাপনের বিষয়বস্তু বানায়, তখন তারা মূলত বলে দিচ্ছে যে মুখস্থ করে পরীক্ষায় পাশ করার চেয়ে ঘণ্টার পর ঘণ্টা তথ্য অনুসন্ধান করার যে অভ্যাস, সেটির মূল্য তাদের কাছে অনেক বেশি। আচ্ছা, বিষয়টা একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক। আমরা তো সাধারণত পরীক্ষায় ভালো ফলাফল বা খেলাধুলার জন্য পুরস্কারের কথা শুনি, কিন্তু এই যে লাইব্রেরি ব্যবহারের জন্য একটা আনুষ্ঠানিক পুরস্কার, এটি একটা শিক্ষা প্রতিষ্ঠানের মানসিকতা সম্পর্কে আমাদের আসলে কি ধারণা দেয়? দেখুন, কোনো একটা নতুন প্রাতিষ্ঠানিক সংস্কৃতি তো আর এমনি এমনি তৈরি হয় না। তার জন্য প্রয়োজন হয় সুনির্দিষ্ট সিগন্যালিং বা সংকেতের। মানে প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায় থেকে কী ধরনের সংকেত দেওয়া হচ্ছে, তার উপর নির্ভর করে শিক্ষার্থীরা কোন বিষয়টিকে মূল্যবান মনে করবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। আর এই সিগন্যালিংয়ের বিষয়টা কিন্তু এই অনুষ্ঠানের অতিথি তালিকার দিকে তাকালে খুব পরিষ্কার হয়ে ওঠে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ মাসুম ইকবাল, পিএইচডি। রাইট। আর প্রো ভাইস চ্যান্সেলরের মতো একজন শীর্ষ ব্যক্তির উপস্থিতির মানে হল প্রশাসন শুধু দূর থেকে নির্দেশ দিচ্ছে না, তারা শারীরিকভাবে উপস্থিত থেকে প্রমাণ করছে যে লাইব্রেরি বা জ্ঞান চর্চা তাদের কেন্দ্রীয় এজেন্ডা। ঠিক বলেছেন। আর প্রাতিষ্ঠানিক সিগন্যালিংয়ের এই জায়গাটিতে আরও একটি চমৎকার মাত্রা যোগ হয়েছে সম্মানিত অতিথির উপস্থিতির মাধ্যমে। মানে এই আয়োজনে উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ডক্টর জয়ন্তী রানী বসাক। ওয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয় মানে সম্পূর্ণ ভিন্ন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ? হ্যাঁ, একাডেমিক জগতে সাধারণত দেখা যায় প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজেদের মতো করে একটা আবদ্ধ বলয়ের মধ্যে কাজ করতে পছন্দ করে, কিন্তু এখানে নিজেদের গণ্ডির বাইরে গিয়ে দেশের অন্যতম প্রাচীন একটা জ্ঞান ভাণ্ডারের একজন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি কিন্তু জ্ঞান বিনিময়ের একটা উন্মুক্ত ইকোসিস্টেম তৈরির লক্ষণ। বাহ, ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। এটা যেন দুটি সম্পূর্ণ ভিন্ন জ্ঞান ভাণ্ডারের বা ইকোসিস্টেমের মধ্যে একটা সেতু নির্মাণ। এক বিশ্ববিদ্যালয়ের আয়োজন, কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা এসে দিক নির্দেশনা দিচ্ছেন। রাইট। আর এই পুরো আয়োজনে সভাপতিত্ব করছেন প্রফেসর এম হামিদুর রহমান। এতগুলো গুণী মানুষকে, ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষকে একটা নির্দিষ্ট লক্ষ্যের জন্য একত্রিত করার পেছনে এই ধরনের নেতৃত্ব অত্যন্ত জরুরি। একদম সত্যি। তবে এই অতিথি তালিকার আরেকটি অংশ আমাকে আসলে সবচেয়ে বেশি কৌতূহলী করেছে। আচ্ছা,
সেই কৌতূহলের জায়গাটি সম্ভবত বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানদের উপস্থিতি নিয়ে, তাই না? বাজেটের দিকটি দেখভাল করেন। আবার আছেন HSS বা মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর লিজা শারমিন। হ্যাঁ, মানবিক বা সাহিত্য অনুষদের ডিন লাইব্রেরির অনুষ্ঠানে থাকবেন, এটা তো খুব স্বাভাবিক একটা সমীকরণ। সাহিত্যের সাথে তো লাইব্রেরির একটা প্রাচীন আত্মিক সম্পর্ক আছে। রাইট। কিন্তু সমীকরণটি জটিল হয়ে যায় যখন আমরা দেখি সেখানে উপস্থিত আছেন CSE বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের হেড প্রফেসর ডক্টর শেখ রাশেদ হায়দার নুরি, আর আছেন ফার্মাসি বিভাগের হেড প্রফেসর ডক্টর শরীফা সুলতানা। এমনকি এক্সাম কন্ট্রোলার জনাব মমিনুল হক মজুমদারও সেখানে উপস্থিত। তো আমরা প্রশ্ন হলো এর সার্বিক অর্থ কি দাঁড়াচ্ছে, মানে সাধারণ দৃষ্টিকোণ থেকে একজন কোডার বা একজন ফার্মাসিস্টের সাথে লাইব্রেরি তো খুব একটা সম্পর্ক থাকার কথা নয়। লাইব্রেরি কি কেবল মানবিক বা কলা বিভাগের জন্যই বেশি প্রাসঙ্গিক নয়? আমাদের একটা বড় ভুল ধারণা লুকিয়ে আছে। আমরা ধরে নিই লাইব্রেরি মানেই হলো ধুলো জমা পুরনো বইয়ের সারি। হ্যাঁ, যেখানে বসে মানুষ শুধু ইতিহাস বা উপন্যাস পড়বে। ঠিক, কিন্তু আধুনিক যুগের লাইব্রেরিগুলো আর শুধু ভৌত বইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। ফার্মেসি বিভাগের কথাই ধরুন, চিকিৎসা বিজ্ঞান বা ফার্মাকোলজি এমন একটা ক্ষেত্র যা প্রতিদিন পরিবর্তিত হচ্ছে। নতুন নতুন মলিকিউল আবিষ্কার হচ্ছে, ক্লিনিক্যাল ট্রায়ালের ডেটা আপডেট হচ্ছে। হ্যাঁ, বিশ্বের বিভিন্ন প্রান্তে তো প্রতিনিয়ত থিসিস পেপার প্রকাশিত হচ্ছে। একদম। তো একজন ফার্মেসির শিক্ষার্থী যদি শুধু তার সিলেবাসের বই পড়ে আর ল্যাবে বসে থাকে, সে হয়তো পরীক্ষা পাশ করবে, কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ডে সে পিছিয়ে পড়বে। তাকে ল্যান্সেট বা নেচারের মতো জার্নালের আর্টিকেলে অ্যাক্সেস পেতে হবে, আর এই ব্যয়বহুল ডেটাবেসগুলোতে অ্যাক্সেস দেওয়ার কাজটি করে একটা আধুনিক লাইব্রেরি। ও, তার মানে বিষয়টা শুধু বই ধার নেওয়ার নয়, এটা হলো বৈশ্বিক তথ্য ভাণ্ডারের সাথে সংযুক্ত হওয়ার একটা মাধ্যম। সিএসই বা কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও তো একই যুক্তি খাটে মনে হয়। টেকনোলজি তো আরও দ্রুত বদলায়। একেবারেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সাইবার সিকিউরিটি নিয়ে প্রতিদিন যে হাজার হাজার নতুন পেপার বের হচ্ছে, সেগুলো তো কোনো একক শিক্ষার্থীর পক্ষে কিনে পড়া সম্ভব নয়। না, সেটা তো অসম্ভব। তাই আইইই বা এসিএম ডিজিটাল লাইব্রেরির মতো প্ল্যাটফর্মগুলোর প্রাতিষ্ঠানিক অ্যাক্সেস ছাড়া একজন সিএসই শিক্ষার্থী কখনোই গভীর গবেষণায় যুক্ত হতে পারবে না। প্রশাসন থেকে শুরু করে এই টেকনিক্যাল বিভাগের প্রধানদের উপস্থিতি প্রমাণ করে যে পুরো বিশ্ববিদ্যালয়ে আসলে একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা বা হোলিস্টিক এডুকেশনের পক্ষে। দারুণ একটা পয়েন্ট। আর এই আলোচনার সূত্র ধরে এক্সাম কন্ট্রোলার জনাব মমিনুল হক মজুমদারের উপস্থিতির বিষয়টিও এখন অন্যভাবে চিন্তা করা যেতে পারে। পরীক্ষা নিয়ন্ত্রকের কাজ তো মূলত মূল্যায়ন করা। তিনি যখন এমন একটা মঞ্চে উপস্থিত থাকেন, তখন সেটি পুরো মূল্যায়ন ব্যবস্থার জন্যই একটা বড় বার্তা দেয়। হ্যাঁ, এটা যেন বলছে যে আমরা শুধু তোমার পরীক্ষার খাতার লেখা দেখে তোমাকে মূল্যায়ন করছি না। তুমি সেই লেখার রসদ কোথা থেকে সংগ্রহ করছো, তুমি কতটা গভীর থেকে তথ্য তুলে আনছো, আমরা সেটাও মূল্যায়ন করছি। অসাধারণ। আচ্ছা, এই হোলিস্টিক এডুকেশনের ধারণাটি আমাদের সরাসরি এই আয়োজনের মূল দর্শনের দিকে নিয়ে যায়। আমাদের আজকের উৎস উপাদানে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে এই পুরস্কারের মূল লক্ষ্য হল একটা গবেষণা মনস্ক প্রজন্ম তৈরি করা। রিসার্চ মাইন্ডেড জেনারেশন। একটা সমাজ তো তখনই এগোয় যখন তাদের একটা বিশাল অংশ শুধু তথ্য গ্রহণকারী না হয়ে তথ্য অনুসন্ধানকারী হয়ে ওঠে। যখন একজন শিক্ষার্থী লাইব্রেরিতে গিয়ে 10টি ভিন্ন রেফারেন্স বই পড়ে, তখন সে নিজে একটা সিদ্ধান্তে পৌঁছাতে শেখে, তথ্যের সত্যতা যাচাই করতে শেখে। ক্রিটিক্যাল থিঙ্কিং যাকে বলে আর কি। ঠিক, এই বিশ্লেষণ করার ক্ষমতাই ওই গবেষণা মনস্ক প্রজন্মের সবচেয়ে বড় হাতিয়ার। কিন্তু এই জায়গাটিতে আমার একটা সংশয় কাজ করছে। মানে একটা প্রাতিষ্ঠানিক সম্মাননা বা পুরস্কার কি আসলেই মানুষের অভ্যাস পরিবর্তন করতে পারে, নাকি এটি কেবল তাদেরই পুরস্কৃত করছে যারা আগে থেকেই বই পড়ে? এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। বিষয়টা অনেকটা জিম মেম্বারশিপের মতো নয় কি? মানে অনেকেই তো সদস্য হয়, কিন্তু সেরা ব্যবহারকারী সেই হয় যে নিয়মিত সেখানে ঘাম ঝরায়। যারা আগে থেকেই মোটিভেটেড তারাই জিমে যায়। তো এই সম্মাননা কি অন্যদেরও সেই মেন্টাল জিম বা লাইব্রেরিতে যেতে অনুপ্রাণিত করবে? জিমের এই রূপকটি কিন্তু মানব চরিত্র বোঝার জন্য চমৎকার। হ্যাঁ, এটা সত্যি যে যারা প্রথম সারিতে পুরস্কার পাচ্ছেন তারা আগে থেকেই উচ্চমাত্রায় মোটিভেটেড ছিলেন, কিন্তু স্বীকৃতি মানুষের মধ্যে একটা ইতিবাচক প্রতিযোগিতার জন্ম দেয়। আচ্ছা, মানে সোশ্যাল ইম্প্যাক্টের কথা বলছেন? হ্যাঁ, জনসম্মুখে স্বীকৃতি দেওয়ার যে মনস্তাত্ত্বিক প্রভাব, সেটা শুধু বিজয়ীর ওপর কাজ করে না,
সেটা পুরো দর্শক সারির ওপর কাজ করে। সোশ্যাল লার্নিং থিওরি অনুযায়ী মানুষ যখন দেখে কোনো একটা নির্দিষ্ট আচরণের জন্য সমাজ বা প্রতিষ্ঠান কাউকে পুরস্কৃত করছে, তখন অবচেতনভাবেই মানুষের ডোপামিন সিস্টেম সেই আচরণের প্রতি আকৃষ্ট হয়। অর্থাৎ এটি ক্যাম্পাসে একটা নতুন সোশ্যাল কারেন্সি তৈরি করে। ঠিক তাই। ক্যাম্পাসে সাধারণত এই কারেন্সি থাকে স্পোর্টস স্টার বা কালচারাল অ্যাক্টিভিস্টদের কাছে। কিন্তু যখন একজন সাধারণ চুপচাপ স্বভাবের শিক্ষার্থীকে প্রো ভাইস চ্যান্সেলর আর ডিনদের উপস্থিতিতে মঞ্চে সম্মান জানানো হয়, তখন সমীকরণটা বদলে যায়। হ্যাঁ, যে শিক্ষার্থী হয়তো সারাদিন সোশ্যাল মিডিয়া স্ক্রল করছিল, সে যখন দেখে তার বয়সেরই একজন শুধু পড়াশোনা করার জন্য এত বড় সম্মান পাচ্ছে, তখন তার ভেতরে অন্তত একবার হলেও লাইব্রেরিতে যাওয়ার একটা তাড়না জন্ম নেয়। রাতারাতি হয়তো সবাই গবেষক হয়ে যাবে না, কিন্তু ক্যাম্পাসের বাতাসে একটা নীরব পরিবর্তন আসতে শুরু করে। যখন একজন শিক্ষার্থী দেখে তার সহপাঠী লাইব্রেরি ব্যবহারের জন্য পুরস্কৃত হচ্ছে, তখন তার মধ্যেও গভীর গবেষণার প্রতি আগ্রহ তৈরি হয়। এই পরিবর্তনটা আসলে একটা চেইন রিয়াকশনের মতো কাজ করে। আর এই চমৎকার উদ্যোগটির সমাপনী পর্ব বেশ তাৎপর্যপূর্ণ ছিল। অনুষ্ঠানের সভাপতি মহোদয় তার সমাপনী বক্তব্যে উপস্থিত সকল অতিথি, শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতি যে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, সেটি কিন্তু শুধু আনুষ্ঠানিকতা ছিল না। না, একেবারেই না। যারা এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বা চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন, তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য যে শুভকামনা জানানো হয়েছে, তা মূলত আগামী দিনের জন্য একটা প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতি আর আস্থার প্রতিফলন। হ্যাঁ, আর এই পুরো আলোচনা থেকে প্রাপ্ত মূল শিক্ষাটি যদি আমরা আরেকবার স্মরণ করি, জ্ঞান তখনই সবচেয়ে মূল্যবান হয় যখন তা গভীরভাবে অনুসন্ধান করে অর্জন করা হয়। ডিআইইউ এর এই ধরনের আয়োজন সেই গভীর অনুসন্ধানকেই আসলে উদযাপন করে। একদম। তো এই গভীর খনন বা ডেপথের কথা যেহেতু এলো, আমরা আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা বৃহত্তর চিন্তার খোরাক রেখে যেতে পারি। অবশ্যই। আজকের এই তথ্যের প্লাবনের যুগে, যেখানে স্মার্টফোনের এক ক্লিকেই হাজারো তথ্য পাওয়া যায়, সেখানে লাইব্রেরিতে বসে ঘণ্টার পর ঘণ্টা বই ঘাটা হয়তো অনেকের কাছেই সেকেলে মনে হতে পারে। হ্যাঁ, বিশেষ করে এই অতি সংযুক্ত ফাস্ট পেস্ট দুনিয়ায় অনেকে এর যৌক্তিকতা খুঁজে পান না। কিন্তু ভেবে দেখার বিষয় হলো, সেরা লাইব্রেরি ব্যবহারকারী হওয়া কি কেবল অনেকগুলো বই পড়ার স্বীকৃতি, নাকি মনোযোগ ধ্বংসকারী এই ডিজিটাল যুগে নিজের মনকে একটা নির্দিষ্ট বিষয়ে গভীরভাবে নিবদ্ধ রাখার, অর্থাৎ ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগ ধরে রাখার চূড়ান্ত ক্ষমতার স্বীকৃতি? দারুণ একটা প্রশ্ন। হাজারো বিভ্রান্তির মাঝে আগামী প্রজন্মের জন্য এই ফোকাস ধরে রাখার ক্ষমতাই কি সবচেয়ে বড় সুপার পাওয়ার হতে যাচ্ছে না? সেটাই। আর যদি তাই হয়, তবে লাইব্রেরি শুধু বইয়ের গোদাম নয়, এটি হলো সেই সুপার পাওয়ার অর্জনের সবচেয়ে বড় মানসিক প্রশিক্ষণ কেন্দ্র। এই গভীর আর আনন্দদায়ক প্রশ্নের রেশ ধরেই আজকের এই বিশ্লেষণাত্মক আলোচনার সমাপ্তি টানছি।